সবাইকে শুভ সকাল আর শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। জানি একদিন পর ভিডিওটা আপলোড হচ্ছে, তাও এটা নববর্ষের দিনেরই ভিডিও, তাই সবাইকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই নববর্ষের। আর এখন বাজে ভোর 5টা। এখন থেকেই না ব্লগটা শুরু করছি আপনাদের সাথে নিয়ে। আর অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। ঘুম থেকে উঠে তারপর ঝাঁটটা দিয়ে দিয়েছি। ঝাঁট দেওয়ার পর না চারপাশে ঝাঁট দেওয়ার পর এইবার দেখুন এইভাবে আগুন লাগাতে চলে এসেছি। ঘরের চারপাশেই না আগুন লেগে গেছে মনে হবে, কারণ এই সময় না মানে চারিদিকেই চারপাশে আমাদের এরকম যেখানে নোংরা থাকে বা পাতা ফাতা থাকে ওইগুলোকে স্তূপ করে সকালবেলায় জ্বালানো হয়। এই সকালবেলাটা না আরও আগে জ্বালানো হয়, মানে 4টে 4:30 দিকে উঠে আগে জ্বালানো হতো। এখন ওই বাবু উঠলেই জ্বালাবে বলে ওর জন্যই দেরি হলো, নাহলে কিন্তু আগে ওই 4টে 4:30-র সময় আমার শাশুড়ি জ্বালিয়ে দিত আগুনটা। এখন জ্বালাই না কেন, চারপাশে এত ধোঁয়া হয়ে যায় তো, আর আমার ভীষণ শ্বাসকষ্ট হয় এই ধোঁয়ার মধ্যে, তাই উনি আর জ্বালান না। ওই ছেলে উঠতে একপাশে একটুখানি জ্বালিয়েছিল, তো আমরা না জ্বালালে কি হবে, বাইরে মানে আমাদের পাশাপাশি প্রত্যেকেই জ্বালিয়েছে এই আগুনটা। আগুন জ্বালিয়েই কিন্তু নববর্ষ শুরু হয় আমাদের এখানে। কেন জানি না এটা কি নিয়ম, কিসের জন্য হয়, তবে আগুনটা জ্বালিয়েই নববর্ষের প্রথম দিনটা শুরু হয়। হয়তো কোনো কালিমা মুছে দেওয়া বা নোংরা মুছে নেওয়ার একটা প্রথা হয়তো। তারপর চলে এসেছি ওখানে, আগুনটা জ্বালিয়ে দিয়ে আটা মাখিয়ে রুটি করলাম। আটাটা মাখিয়ে রুটিটা করে শ্বশুরমশাইকে 1 কাপ চা করে দিয়ে এলাম। আর ওনাকে ছাতুটা শাশুড়ি মাই করে দিয়েছিলেন, তাই আমি রুটিটা করে ওনাকে 1 কাপ চা দিয়ে এলাম। তারপর রুটিটাকে চাটা দিয়ে এসে রুটিটাকে ধুয়ে নিলাম, ধুয়ে শুকিয়ে দিলাম। আর শাশুড়ি মা আস্তে আস্তে না আমার রুটিটা ভালো করে শুকনো হয়ে যাবে। রুটিটা শুকনো বসিয়ে দিয়ে আমি এপাশে আবার আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা রুটি নিয়ে যাবে শাশুড়ি মা, আর আমরাও সেরকম পান্তা খেয়ে নেব, ওই জন্যই আলু ভাজাটা একদম করে নিলাম। তারপর চলে এসেছি বিছানাটা তুলবো বলে, আর আলুটা ভাজা বসিয়ে দিই না বিছানাটা তুলতে এসেছি। আর আমি বিছানা তুলতে তুলতে না ওখানে গিয়ে দেখবো আলুটাও ভাজা হয়ে যাবে আর বিছানাটাও তোলা হয়ে যাবে। এই সময় আমি না এইভাবেই বেশিরভাগ করি, আলু ভাজা বসিয়ে দিয়ে হয় বিছানা তুলে নিই, নাহলে ঘরটা মুছে নিই। ওটা তো গ্যাসে বসছে, একবার নেড়ে দিলেই হয়ে যাবে। তারপর ছেলের না কিছু বই পড়েছিল বিছানার উপর, ওগুলো তুলে নিলাম। তুলে নিয়ে ছেলের বইয়ের একটাও গুছিয়ে নিলাম। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, যদি একটুও ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই পয়লা বৈশাখে না এটা হলো মানে সকালবেলা আগুন জ্বালানো হয়। তারপর এই যে মানে যে সময় চা খাওয়া হয় বা টিফিন খাওয়া হয় ওই টাইমটায় কিন্তু এখন অতটা চল নেই, কিন্তু আগে কিন্তু আমরা খেয়েছি যে মুড়ির যে ছাতু হয় ওটাকে কিন্তু মাখিয়ে খেতে হয়। আর প্রত্যেকের বাড়িতে আসতো, আমি দেখেছি আমার ছোটোবেলায় আমার মামার বাড়ি থেকে আসতো এই মুড়ির ছাতু চিনি দুধ কলা এগুলো মাখিয়ে ভালো করে মাখিয়ে সবাইকে মণ্ড করে দিয়ে দেওয়া হতো। কার কোথায় কিভাবে পয়লা বৈশাখের নিয়ম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একটা নিয়ম আছে, সেটা অবশ্য এখনও আমাদের বাড়িতে হয়, আর আমাদের বাড়িতে শুধু নয় মানে আমার বাপের বাড়িতেও হয়, শ্বশুর বাড়িতেও হয়। যেহেতু শ্বশুর বাড়ি বাপের বাড়ি কাছাকাছি, তার জন্য না খুব একটা বেশি নিয়মের ফারাক হয় না, প্রায় সব নিয়ম কানুনই একইভাবে। মানে ছোটোবেলা থেকে আমরাও দেখে এসেছি যে সকালে উঠলে দাদু ঠাম্মা ওরা সবাই মিলে আগুন জ্বালাতো, তাদের সাথে আমরাও আগুন জ্বালাতাম। এটা না একটা মানে ভালো লাগতো, কিন্তু পরের দিকে এটা অনেকটাই কমিয়ে এনেছে মানুষ, কারণ এই পলিউশনের জন্য এত ধোঁয়া হয়, এই জন্য অনেকটা কমিয়ে এসছে। শুধু রিচুয়াল করার জন্য ওই একটুখানি কোথাও একটা আগুন জ্বালিয়ে দেওয়া আর কি। বিছানাটা তুলে নিয়ে তারপর আলুটাও বিছানাটা তুলতে দেখেছেন আলুটাও ভাজা হয়ে গেছে, আর আলুটা ভেজে নিয়ে না চলে এসেছি আমি এখানে। আর শ্বশুর শাশুড়ি সবাই বেরিয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর ছেলেও পড়তে চলে গেছে। তারপর আমি চলে এসেছি ঘরটা মুছো বলে, সামনে সিঁড়িটা ধুয়ে দিয়েছে চলে এসেছি। তারপর ছাদ থেকে মুছে নিয়ে চলে এলাম, ছাদটা মোছা হয়ে গেছে, আর তারপর নিচেরটা মুছে নেব।
আগে শাশুড়ির ঘরটা মুছে নিই, তারপর উপরে তো মোছা হয়ে গেছে, নিচে আগে শাশুড়ির ঘরটা মুছে তারপর আমাদের ঘরটা মুছতে যাব, তারপর আমি সামনেরটা মুছি। আর আজকে ভেবেছিলাম মানে আজকে তো আর ঘর ঝাড়া হবে না, বৈশাখ মাস ঢুকে গেছে, কিন্তু পয়লা বৈশাখে আমাদের কোনদিন ঘর ঝাড়া হয় না। তার জন্য এখন কদিনই হবে না কেন, এখন বাসন্তী পূজা, রামনবমী এইসব করতে করতে ওই 4-5 দিন পরে আমাকে ঘরটা ঝাড়তে হবে, কারণ চৈত্র মাসে একদমই ঘর ঝাড়া হয়নি, পুরো ফাঁদে ভর্তি হয়ে গেছে ঘর মনে হচ্ছে। ঘরটা মুছে নিয়ে না স্নান করে চলে এসেছি, তারপর এখন পুজো করব। আর পুজো করতে আজকে প্রায় মনে হয় 1 ঘন্টা টাইম লাগবে, কারণ মন্দিরে না অনেকটা কাজ আছে, মানে আমাদের সামনে যে তুলসী মঞ্চ আছে ওখানে অনেকটা কাজ আছে। চলে এসেছি পুজো করবো বলে গোছগাছ করতে, আর শাশুড়ি শুধু ফুলটা তুলে রেখে দিয়ে গেছে, আর এই যে মাটির হাঁড়িগুলো দেখছেন এগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে। আর আজকে না বেশি ফুল হয়নি, এমনিতেই এখন প্রায় না অনেক ফুল হয়, কিন্তু আজকেই দেখুন অনেকটা কম ফুল হয়েছে। এই যে হাঁড়িগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে, এইগুলো না আমাদের সামনে যে মন্দির আছে আর যে মনসা গাছ আছে ওখানে টাঙানো হবে। আর এই যে শিকাগুলো বানানো হয়েছে এগুলো, এই শিকাগুলোর ভেতর হাঁড়িগুলো ভরে দিয়ে তার মধ্যে জল ঢালা হবে। এটা বলা হয় বসুন্ধরাকে জল দেওয়া, মানে বসুন্ধরা মানে মাটিতেই জল দেওয়া। ওটা তুলসী মঞ্চতেও মাটি থাকে আর মনসা গাছেও মাটি থাকে, ওই হিসেবে বসুন্ধরাকে বৈশাখ মাসে জল দেওয়া হয়। আমি হাঁড়িগুলোতে চন্দন আর সিঁদুর লাগিয়ে দিয়েছি। এই নিয়মটাও আমাদের বাপের বাড়িতে আছে, সেই জন্য বললাম যে এই নিয়মটা আমাদের এখনও চালু আছে। তো পরবর্তী প্রজন্ম এই নিয়মটাকে নেবে কিনা সেটা জানি না, কিন্তু আমি দেখে এসেছি, আমার শ্বশুর শাশুড়িকে করতে দেখেছি, আমার মাকেও দেখেছি, আর আমরাও করি এখনও। তারপর এই শিকেগুলো নিয়ে এসেছি, এগুলো মানে মন্দিরের সোজায় আমি টাঙিয়ে দিলাম। মন্দিরের সোজা না ঠিক হয়নি, কারণ বাঁশগুলো না এদিক সেদিক হয়ে গেছে, মানে মনসা গাছের কাছে যদি সামনের দিকে হয় তাহলে তুলসী মঞ্চটা না একটু পেছনের দিকে হয়ে গেছে, ওই জন্য না একটু সমস্যা হচ্ছিল, জলটা পড়বে কোথায় সেটাই ভাবছিলাম। আর নিচে না ওই হাঁড়ির যে নিচে একটু করে ফুটো করা আছে ওতে আমি দুর্ব ঘাস দিয়েছি, ওটা দুর্ব ঘাসই দিতে হয়। আর দুর্ব ঘাস দিলে ওটা আস্তে আস্তে করে জলটা পড়তে থাকবে। তারপর হাঁড়িগুলো টাঙিয়ে দিয়ে শিকের মধ্যে দিয়ে দিয়েছি, শিকের মধ্যে এরকম ঝুলিয়ে দিয়ে তারপর ফুল দিয়ে জল দিয়ে দিলাম। তারপর প্রণামটা করে নিলাম, আর সূর্য প্রণামটা করে নিয়ে তারপর আজকে না মনসা গাছেও পুজো দিতে হয়, ওই জন্য মনসা গাছেও পুজো দিয়ে দিলাম। আর মনসা গাছের যে হাঁড়িটা টাঙিয়েছিলাম ওতেও জল দিয়ে দিলাম। তারপর বাড়ির পুজোগুলো, বাড়ির যে ভেতরে ঠাকুরগুলো আছে ওগুলোও পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, একটা কাজে যাব ঝুলনে, মানে আমাদের বাজারে যাব। কাজ বলতে ওই এটার জন্যই মাংস আনতে গেছিলাম, আর আমার দোকানে একজন কাস্টমার শাড়ি নেবে এসেছিলো, তো ওকে শাড়িটা দিয়ে এলাম, তারপর মাংসটা নিয়ে চলে এলাম। এসে পান্তাটা খেয়ে নিয়েছি। ছেলে পান্তা খায়নি, ওর জন্য লুচি নিয়ে এসেছিলাম। আমার মায়ের দোকান আছে ওই বাজারে, ওখান থেকে মা লুচি তরকারি করে, তো ওখান থেকে দিয়ে পাঠিয়েছে। ও লুচি তরকারি খেলো আর আমি খেলাম পান্তা আর আলু ভাজা। তারপর মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি, রান্না বসাবো। আর মাংস আনতে গেছিলাম, শাশুড়ি বললো যে তোমার দিদি খাবে, মানে আমার ননদ আসবে, ননদ আর ননদের মেয়ে, ওরা দুজন খাবে, আর আমরা 4 জন, মোট 6 জনের রান্না হবে। আর আজকে ভালো মন্দ বলতে ওই মাংসই হয়, আর বিশেষ কিছু হয় না, আর বিশেষ কিছু করিও না, কারণ আমাদের ঘরে না মাংস হলে আর অন্য কিছু খেতেও চায় না, সেই জন্য মাংসই শুধু করেছি। আর আমাদের মতো পরিবারে এই নববর্ষতে এই একটা দুটোই তরকারি হয়, 7-8 রকমের পদ কিন্তু হয় না। আমার বাপের বাড়িতেও তাই এই মাংস শুধু হবে, আর শ্বশুর বাড়িতেও তাই দেখছি। মাংসটা ধুয়ে নিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি। আর তারপর আমি না
আলুটা ভেজে নিয়েছি। আর আলু ভাজতে ভাজতেই পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে নিলাম। আর পেঁয়াজটা এই চপার দিয়ে চপ করলে না মাংসের গ্রেভিটা খুব সুন্দর হয়। তার জন্য আমি যখনই মাংস রান্না করি এই চপার দিয়ে পেঁয়াজটা কেটে নিই। আর আজকে পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়ে তারপরে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে ওর মধ্যে আর একটুখানি তেল দিয়ে তারপর পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি। লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, টমেটো টুকরো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে মশলা থেকে তেল ছাড়লে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর মাংসটা না এইভাবে সিম্পলভাবে আমার শাশুড়ি খেতে পছন্দ করে। উনি গরম মশলা খেতে পছন্দ করেন না মাংসের মধ্যে, তাই যতটা পারি অ্যাভয়েড করে যাই। তারপর রান্নাবান্না শেষ করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার ননদ আর ননদের মেয়েও চলে এসছে। আর আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।